তো বন্ধুরা, তোমরা যারা মাদ্রাস সার্ভিস কমিশনে ইতিহাসে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক হওয়ার জন্য পরীক্ষা দিলে, তোমরা উত্তরগুলো মিলিয়ে নিতে পারো। আর যারা আগামী দিনে এসএসসি পরীক্ষা দেবে, তোমরাও দেখতে পারো প্রশ্নগুলো কীরকম এসেছে, কারণ সেরকমই একই ধাঁচে পরীক্ষা আসবে। আর যারা নেট সেট পরীক্ষা দিচ্ছ বা যারা ডব্লিউবিসিএস পরীক্ষা দিচ্ছ, তোমরাও দেখে নিতে পারো, কারণ প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, তাহলে প্রথম প্রশ্ন হলো, কৈবর্তবিদের নেতা কে ছিলেন? তাহলে এই কৈবর্তবিদের নেতা কে ছিলেন হবে, এটা হবে একের সি দিব্য। তাহলে এই কৈবর্ত বিদ্রোহটা দ্বিতীয় মহিপালের সময় শুরু হয়, আর এই কৈবর্ত বিদ্রোহটা দমন করেন হলো রামপাল। আর কৈবর্তবিদের নেতা ছিলেন তিনজন, দিব্য, রুদ্রক, ভীম। দিব্য, রুদ্রক, ভীম। তাহলে একের সি। দুয়েরটা সুমদত্ত ভারতের নেপোলিয়ন বলেছেন কে? তাহলে দুয়ের বি স্মিথ। সুমদত্ত খুবই গুরুত্বপূর্ণ, তার উপাধিগুলো আসে, তাকে শতযুদ্ধের নায়ক বলা হয়, তার উপাধি কবিরাজ। তাহলে সুমদত্ত। দুয়ের বি। তিনেরটা তারিকি ফিরোজ শাহী কার লেখা? এটা তিনের এ, জিয়াউদ্দিন বান্নি। এই তারিকি ফিরোজ শাহী দুজনের লেখা, একটা হলো জিয়াউদ্দিন বান্নি আর একটা হলো মোহাম্মদ সিরাজ আফিফ। তাহলে এটাও তোমরা মনে রাখবে, কারণ আসতে পারে আগামী এসএসসি পরীক্ষায়। আরেকটা হলো মোহাম্মদ সিরাজ আফিফ। তাহলে তিনের এ। চারেরটা কে সর্বাধিক সংখ্যক শহর প্রতিষ্ঠা করেন? এটা হবে চারের সি, ফিরোজ তুগলক। সর্বাধিক সংখ্যক শহর, সর্বাধিক সংখ্যক সেচকাল, তাহলে এই ফিরোজ শাহ তুগলক প্রতিষ্ঠা করেন, চারের সি। পাঁচেরটা জাকাত আদায় করা হয় কেন? তাহলে জাকাত আদায় করা হয় দরিদ্রদের জন্য। জাকাত হলো মুসলিমদের আয়কর, সম্পত্তির উপর তাদের আয়ের উপর 2.5% বা 2% তাদের কর দিতে হয়। তাহলে পাঁচেরটা হবে দরিদ্রদের জন্য। ছয়েরটার দাম কি? এটা হবে দাম হলো তাম্র মুদ্রা। ছয়ের বি, তাম্র মুদ্রা। নেক্সট, সাতেরটা 1665 সালে পুরন্দরের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তাহলে দেখো, আমি শেষে কত কাট অফ যেতে পারে আর সিট কি আরও বাড়তে পারে, সেটা আমি শেষে আলোচনা করব। তাহলে সাতেরটা কী হবে? 1665 পুরন্দরের চুক্তি, এটা হবে এ। ঔরঙ্গজেবের সেনাপতি জয় সিংহ ও শিবাজির মধ্যে। আটেরটা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে? এটা হবে অ্যালান অক্টোবিয়ান হিউম। 1885 সালে প্রতিষ্ঠা হয় জাতীয় কংগ্রেস, লর্ড ডাফরিনের আমলে। তাহলে আটের হবে সি। নয়েরটা সীমান্ত গান্ধী নামে কে পরিচিত? ওটা খান আব্দুল গফর খান, যার লালকর্তা বাহিনী ছিল। তাহলে নয়ের এ। দশেরটা হলো ফ্রান্সের সন্ত্রাস রাজত্ব সময়কাল কত ছিল? এটা দশের ডি, 1793 থেকে 1794। নেক্সট হলো 11টা ইন্ডাস্ট্রিয়াল এম্পায়ার বইটি কে লিখেছিলেন? এটা হবে বি, হবসবন। এটা হবে বি, 11-এর বি। 12টা ইউরোপের ইতিহাসে কোন দিনটিকে ডি ডে বলা হয়? এটা হবে ডি এরটা 6 জুন 1944। পরের প্রশ্ন, 13টা আর্যদের চতুরাশ্রমের মধ্যে প্রথম আশ্রমটি কী ছিল? একদম সহজ প্রশ্ন, ব্রহ্মচর্য। যে গুরুর গিয়ে যখন পড়াশোনা করতে হয়, তখন প্রথম হলো ব্রহ্মচর্য, যেখানে 25 বছর ছিল। তারপরে ব্রহ্মচর্য গাহস্থ, যেটা 25 থেকে 50, যেখানে হলো সংসারের মধ্যে থেকে। তারপরে হলো বানপ্রস্থ, যেটা হলো সংসার পুরো ত্যাগ করা না, কিন্তু এক প্রকার ত্যাগ করা, যেটা বানপ্রস্থ, যেটা 50 থেকে 75। আর লাস্ট যেটা হলো সন্ন্যাস, যেটা 75 থেকে 100 বছরের মধ্যে, যেটা হলো সমস্ত রকম সংসারের বন্ধন থেকে মুক্ত হওয়া। তাহলে এটা তো প্রথম আশ্রম, যেটা ব্রহ্মচর্য। 13 সি। 14টা জৈনদের 14তম তীর্থঙ্কর কে ছিল? একদম সোজা, 14 মহাবীর। তাহলে 14 হবে এ। 15টা উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন? এটা হবে মহাপদ্মনন্দ। 15 এ মহাপদ্মনন্দ। আরেকটা আছে, ভারতের প্রথম ঐতিহাসিক রাজা বা সম্রাট কে ছিলেন? এটা হলো উত্তর ভারত হলে মহাপদ্মনন্দ, সেরকম ভারতে হলে কী হবে নামটা? ভারতের হবে চন্দ্রগুপ্ত মৌর্য। তারপরে 16টা হলো কোন সালে অশোকের রাজ্যাভিষেক হয়েছিল? তাহলে 269, কারণ অশোক সিংহাসনে বসেছিল 273। তারপরে তার 99 ভাইকে হত্যা করতে তার 4 বছর লেগে গিয়েছিল, 269 সাল। 69 সালে, যেখানে অশোকের রাজ্যাভিষেক হয়েছিল। 16 বি। আর অশোকের আমল হলো 273 থেকে কত? 232। 273 থেকে 232। নেক্সট, এটা হবে 16 সি। 17টা কোন যুদ্ধের ফলে সুলতানি শাসন অবসান ঘটে? তাহলে পানিপথের প্রথম যুদ্ধ, একদম 1526 সালে ইব্রাহিম লোদি আর ইব্রাহিম লোদি বাবরের মধ্যে হয়েছিল। তাহলে এই যুদ্ধে সুলতানি শাসনের অবসান ঘটে, কারণ এরপরে মোগল যুগ শুরু হয়। 18 প্রশ্ন, কে মনসবদারি প্রথা চালু করেন? যেটা আকবর।
তাহলে আকবর হলো মনসবদারি প্রথা চালু করেন। এই মনসবদারি থেকে আরেকটা প্রশ্ন আছে, জাট সওয়ার কি, সেটাও তোমরা দেখে রাখবে, কারণ অনেক সময় সেটাও আসে। তাহলে 18টা বি। তারপরে নেক্সট 19-টা নূরজাহান জুনটা বলতে বোঝায়, তাহলে এটা কী হবে? এটা 19-টা বি, যেটা জাহাঙ্গীরের পত্নী নূরজাহানকে কেন্দ্র করে একটা শক্তিশালী চক্র। এটা কি? যেখানে নূরজাহানের ভাই ছিল আসফ খাঁ, নূরজাহানের পিতা ছিল মির্জা গিয়াস বেগ, যাকে জাহাঙ্গীর উপাধি দিয়েছিল ইতিমাদ-দৌল্লা, আর হ্যাঁ আর ছিল আসফ খাঁ, তার ভাই, তার পিতা, আর ছিল খুররম শাহজাহান। তাহলে এই মানে এই টিমটাকে নিয়েছিল নূরজাহান জুনটা গ্রুপ। তোমরা সেই নামগুলো মনে রাখবে, কারণ পরীক্ষা আসতে পারে এসএসসিতে আগামী দিনে। 19-টা বি, তাহলে বোঝা গেল। তারপর 20টা কে আলমগীর উপাধি গ্রহণ করেছিল, এটা হলো ঔরঙ্গজেব। তাহলে এটা 20 ডি ঔরঙ্গজেব। আর দ্বিতীয় আলমগীর কে? তোমরা বলো তো দ্বিতীয় আলমগীর কার অরিজিনাল নেম? যার সময়কাল ছিল 1754 থেকে 59, মানে পলাশির যুদ্ধের সময় যে মুঘল সৈন্য ছিল সেই দ্বিতীয় আলমগীর। তাহলে তোমরা ওটা অ্যান্সার দিবে যে দ্বিতীয় আলমগীরের অরিজিনাল নাম কে। তারপরে 21-টা কোন সালে শিবাজি রাজ্যাভিষেক হয়েছিল? তাহলে কোন সালে শিবাজি রাজ্যাভিষেক হয়েছিল? 1674। কোথায়? 1674 রায়গড় দুর্গে, যেখানে শিবাজি রাজ্যাভিষেক হয়েছিল। আর শিবাজির জন্ম হয়েছিল 1627, যেখানে হলো 1627 বা কোনো জায়গায় উল্লেখ পাওয়া যায় 1630, এটা ডিবেট আছে, যেটা হলো শিবনের দুর্গতে। আর তাহলে এটা হবে 21-এর এ। 22-টা শেষ মুঘল সম্রাট কে ছিলেন? তাহলে এটা দ্বিতীয় বাহাদুর শাহ জাফর, যে 1857 সালে একদম, যেটা মুঘল বংশ একদম শেষ হয়। 23-টা স্বদেশমুখী কি? তাহলে এটা শিবাজি প্রবর্তিত 1/10 কর। আরেকটা আছে চৌথ, যেটা হলো 4 ভাগের 1 ভাগ, সেটা অনেক সময় আসে। তাহলে 23-টা এ হবে। তারপরে পরের প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত কবে প্রবর্তিত হয়? তাহলে এটা 1793 সালে বাংলা, বিহার, উড়িষ্যাতে, যার সাথে আছে সূর্যাস্ত আইন। তাহলে চিরস্থায়ী বন্দোবস্ত 24-এর সি লর্ড কর্নওয়ালিস। তারপরে 25-টা প্রপার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটির লেখক, এটা দাদাভাই নওরোজি। 25-টা বি। অবশিল্পায়ন বলতে বোঝায়, তাহলে 26-টা বি পুরনো শিল্পের ক্রমাবনতি। 27-টা ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যিক অধিকার লুপ্ত হয় নিম্নলিখিত আইনের দ্বারা। তাহলে এটা হবে 1813 সালে চার্টার অ্যাক্ট দ্বারা। কিন্তু পুরোপুরি বাণিজ্য অধিকার লুপ্ত হয়, যেটা চায়ের সাথে ও চীন দেশের সাথে সেটা যখনও বজায় ছিল তখনও পর্যন্ত, যেটা 1833 সালে চার্টার অ্যাক্টে পুরোপুরি বাণিজ্যে অবসান হয়। এটাও মনে রাখবে, কারণ পরীক্ষা আসতে পারে। আর প্রথম চার্টার অ্যাক্ট 1793 সালে, যেটা 20 বছরের জন্য তাদের বাণিজ্যে অধিকার দেওয়া হতো, 20 বছরের জন্য। আর শেষ চার্টার অ্যাক্ট যেমন 1853 সালে, এটাও মনে রাখবে। তাহলে 27-টা বি হবে। 28-টা ভারতে ফরাজি আন্দোলন প্রবক্তাকে, এটা হাজি শরীয়ত উল্লাহ, ভারতে ফরাজি আন্দোলনের প্রবক্তা, 28-এর সি। তারপরে 29-টা 1857 সালে মহাবিদ্যের অন্যতম নেতা কুনওয়ার সিং কে ছিলেন? বিহারের জমিদার, বিহারের জগদীশপুরের থেকে নেতৃত্ব দিয়েছিল, এটা মনে রাখবে। তাহলে এটা হলো 29-এর এ। 30-টা ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা থাকে, এটা লর্ড ওয়েলেসলি। 30-এর সি। কত সালে? 1800 সালে ফোর্ট উইলিয়াম কলেজ লর্ড ওয়েলেসলি প্রতিষ্ঠা করেন। তারপরে 31-টা ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রতিষ্ঠাতা কে? এটা হবে 31-এর সি ডিরোজিও, যে 17 বছর বয়সে হিন্দু কলেজে অধ্যাপক হয়েছিল ডিরোজিও। আর তার অনুগামীরা যেটা ইয়ং বেঙ্গল নামে পরিচিত। তাহলে এটা হবে 31-এর সি। 32-টা ভারত সভার প্রতিষ্ঠাতা কে? এটা 32-এর এ। ভারত সভা প্রতিষ্ঠা কত সালে হয়? 1876 সালে। 33-টা ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের প্রস্তাব গৃহীত হয়? পূর্ণ স্বরাজের প্রস্তাব প্রথম উত্থাপন হয়েছিল। তাহলে 33-টা হবে লাহোর অধিবেশন। লাহোর অধিবেশনে, যেটা 1929 সালে হয়েছিল রাভি নদীর তীরে, যেখানে সভাপতি ছিল জওহরলাল নেহরু, সেখানে ঠিক হয়েছিল। আর এই স্বাধীনতা প্রস্তাব অনুসারে 1930-এর 26শে জানুয়ারি ভারতে প্রথম, মানে পরাধীন ভারতে প্রথম স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছিল। কত? ওটা 1930-এর 26শে জানুয়ারি। পরের প্রশ্ন 34-এর, মুসলিম লীগ কবে স্থাপিত হয়েছিল? তাহলে এটা হলো 1906 সালে ঢাকাতে নবাব সলিমুল্লাহ উদ্যোগে। আর মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিল? আগা খা তৃতীয়, এটাও তোমরা মনে রাখবে। 34-এর সি। 35-এটা রুশোর কোন তত্ত্ব বিখ্যাত? তাহলে এটা সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি, সামাজিক চুক্তি। 36-এরটা বি, 35-এরটা বি। তারপরে 36-টা বাস্তিল দুর্গের পতন কবে ঘটেছিল? তাহলে 1789 সালের 14 জুলাই। আরেকটা আছে টেনিস কোর্টের শপথ,
ওই ডেটটা খুব গুরুত্বপূর্ণ। তারপরে নেক্সট হলো 37-এরটা নিম্নলিখিত মধ্যে কোনটি ভিয়েনা চুক্তির মূল সত্য ছিল না? তাহলে 37-এরটা বি গণতন্ত্র। 38-এটা ইংল্যান্ডে কোন শিল্পে প্রথম বিপ্লব সংগঠিত হয়েছিল? তবে 38-এরটা হবে বস্ত্রশিল্প, 38-এর বি বস্ত্রশিল্প, 37-এরটা বি গণতন্ত্র। তারপরে 39 হিটলারের প্রসিদ্ধ গ্রন্থ কোনটি? হিটলারের প্রসিদ্ধ গ্রন্থ কোনটি? এটা মেন ক্যাম্প। তারপরে দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হওয়ার আশু ও কারণ হলো, দেখো অনেক সময় এই জন্য না ইংলিশ প্রশ্নটাও একটু মিলাতে হয়। তাহলে এটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, মানে এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ। অনেক সময় বাংলাটা অনেক সময় বোঝা যায় না, আশু কারণ হলো, অনেকে বাংলা বুঝতে পারে না। যাই হোক, তাহলে 40-এরটা বি জার্মানি পোল্যান্ড আক্রমণ, খুবই সহজ, 40-এর বি। 41-এটা নিচের কোনটি সিন্ধু বা হরপ্পা সভ্যতা সমসাময়িক ছিল না? তাহলে গ্রিক, কারণ মিশরীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা এগুলো সমসাময়িক ছিল, যার সাথে মেসোপটেমিয়ার সাথে ডাইরেক্ট সরাসরি বাণিজ্য চলতো এই সিন্ধু সভ্যতার সাথে। আর গ্রিক সভ্যতা বলে কোনো সভ্যতা ছিল না। তাহলে 41-এর এ। 42 বৎস মহাজন পদের রাজধানীর নাম কি? তাহলে বৎস হলো কোসাম্বি, এগুলি মৎস্য যেমন বিরাটনগর, বৈশালী হলো ব্রিজির, সাবস্তি হলো কৌশলের রাজধানী। 43-এটা বাজ পাখি কোন জৈন তীর্থঙ্করের প্রতীক? এটা হবে অনন্ত। খুবই ইন্টারেস্টিং প্রশ্ন। 43-এর ডি অনন্ত। প্রশ্ন মডারেট হয়েছে, সহজ প্রশ্ন, সবাই পেরেছে এটা ভুল না, কারণ পরীক্ষার হলে অনেকে ভুল করেছে, জানা জিনিসও ভুল হয়ে যায়। তারপরে 44-এরটা গৌতম বুদ্ধ কোন শিষ্য নাপিত ছিলেন? এটা হবে উপালি। আর অঙ্গুলিমাল যিনি একজন দস্যু ছিল, 44-এর বি উপালি হবে অ্যান্সার। গুপ্ত রাজবংশের শেষ শাসক কে ছিল? বিষ্ণুগুপ্ত, 45-এর বি। 46-এ কালচার অ্যান্ড সিভিলাইজেশন অফ এনসিয়েন্ট ইন্ডিয়া বইটির লেখককে? এটা ডিডি কোসাম্বি, 46-এর বি। 47-এ গুপ্ত যুগের রূপক মধ্যগুলো কী নামে পরিচিত ছিল? এটা রূপক, 47-এর ডি। 48 নিচে কোন পাল রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন? এটা ধর্মপাল, 48-এর এ। 49 রামপালের পর কে সিংহাসনে বসেন? এটা কুমার পাল, 49-এর বি। রামপালের পরে সিংহাসনে বসেন কুমার পাল। পরেরটা 50-এরটা নিচের কোন রচনায় আমরা ফিরোজ শাহ খাল ব্যবস্থার বিশদ বিবরণ পাই? এটা তারিকি মুবারক শাহী, 50-এর সি। 51টা সুলতান আমলে নির্ণয়কৃত কারা সেনাবাহিনীর দায়িত্ব পালন করে? এটা আরজে মামালিক, যার এটা দেওয়ানি আর একটা ডিপার্টমেন্ট ছিল, যার প্রধান আরজে মামালিক, যারা সেনাবাহিনীর দায়িত্ব পালন করতো। 52টা কে বলেছিল দ্য কান্ট্রি ইজ ফর মোস্ট পার্ট ওয়েল কাল্টিভেটেড, ভেরি ফার্টাইল, দ্য ট্রুপস অ্যামাউন্ট ইন নাম্বার টু 11 lakhs? এই উক্তিটা কে করেছিল? এটা 52-র বি আব্দুর রাজ্জাক। যথেষ্ট মডারেট প্রশ্ন, এই প্রশ্নটা যথেষ্ট টাফ বলতে গেলে, কারণ এইসব উক্তিগুলো সহজে মনে থাকে না, পড়া থাকলে অনেকে ভুলে যায়। 53টা নরজ উৎসব প্রবর্তন কে করেছিল? এটা বলবন, একটা পারসিকদের উৎসব নরজ উৎসব, মানে নতুন বছর একটা ফেস্টিভ্যাল, যেটা বলবন প্রবর্তন করেছিল। তাহলে 53-র হলো সি বলবন। তারপরে 54 আলাউদ্দিন খলজি কবে মেবার জয় করেন? এটা হবে 1303, 54 সি, 1303। আলাউদ্দিন খলজির অ্যাটাকগুলো যেমন খুবই গুরুত্বপূর্ণ, গুজরাট, রণথম্বর, চিতোর, মালব, এই ডেটগুলো, দেবগিরি, ডেটগুলো তো সব মনে রাখতে হবে কারণ পরীক্ষা আসে। 55 রাজিয়ার পর কে সিংহাসনে বসে? রুকনুদ্দিন ফিরোজ শাহ, 1240 থেকে 42 সাল ছিল, এটা বাহরাম শাহ, মিস্টেক। রাজিয়ার পর কে সিংহাসনে বসেন? তাহলে 50টা হবে বাহরাম শাহ। তাহলে বাহরাম শাহ। তাহলে প্রথমে আমরা জানি ইলতুৎমিশের পর কে বসে? রুকনুদ্দিন ফিরোজ শাহ, যেটা আমি ভুলবশত বলে ফেলেছি 55 সিটটা। রুকনুদ্দিন ফিরোজ শাহ মাত্র কমাস ছিল 1236, তারপরে কে বসে? রাজিয়া 1236 থেকে 40, তারপরে বাহরাম শাহ 1240 থেকে 42, তাহলে 55-র এ। তারপরে 56 আলাউদ্দিন খলজি গুজরাট অভিযানে কে সঙ্গী ছিলেন? আমির খসরু, 56 সি। 57 দ্য ইকোনমি অফ দ্য মুঘল এম্পায়ার বইটির লেখককে? এটা শিরিন মুজবি। তবে 58টা কোনটি সঠিক? এটা জিয়া নগজনবী তুতিনামা, এটা সঠিক, কারণ খাজানুল ফুতিউ, এটা তো আমির খসরু উল্টো আছে, মিনাজুস সিরাজ, তারপরে ইসামির, যেমন ইসামির বুল, এগুলি মিল নেই, তাহলে 58টা ডি। তারপরে পরের 59 সুফি সাধক মঈনুদ্দিন চিশতি ভারতে আসেন কার সেনাবাহিনীর সাথে? তাহলে এটা মোহাম্মদ ঘুরি, 59-এ বি। 60-টা কোন মুঘল শাসনের অধীনে প্রকৃতিবাদী
মুঘল চিত্তহলে শীর্ষ পৌঁছেছিল, তাহলে এটা জাহাঙ্গীর। আর স্থাপত্য যেমন শাহজাহান, 60 61 জাহাঙ্গীর রাজত্বকালে বিদেশি পর্যটক কে এসেছিলেন, ভারত পরিভ্রমণ করেছিলেন, এটা ফ্রান্সিসকো পেলসাট, 61 নেক্সট 62 কোন মুঘল সম্রাটের ভারতে কোনো সমাধি নেই, এটা জাহাঙ্গীর, 62 কারণ হুমায়ুনের সমাধি দিল্লিতে আছে যেটাকে বলা হয় তাজমহলের আদিরূপ, আর ঔরঙ্গজেবের সমাধি তো মহারাষ্ট্রে আছে, তাহলে এটা জাহাঙ্গীর যার সমাধি লাহোরে আছে, 62 63 উপনিষদগুলি ফার্সি ভাষায় অনুদিত হয়েছিল কার রাজত্বকালে, এটা শাহজাহান, যে দারাশিকোর অবদান আছে এই উপনিষদগুলো ফার্সি ভাষায় অনুবাদে, তাহলে 63 তারপরে পরে 64 বাবর গাজী উপাধি গ্রহণ করেছিল, তাহলে এটা খানোয়ার যুদ্ধ 1527 বাবর গাজী উপাধি গ্রহণ করেছিল। আর কি বলেছিল বাবর, জিয়াদ ঘোষণা করেছিল যে মেবারের এই যুদ্ধটা হচ্ছে 1527 সালে মেবারের রানা সঙ্গর সাথে, মেবারের রানা সঙ্গ। আর এই যুদ্ধ খানোয়ার যুদ্ধকে বলা হয় 10 ঘন্টার যুদ্ধ, এটাও মনে রাখবে। আর এই ঘরগড়ার যুদ্ধ যেটা 1529 সালে হয়েছিল, তারপরে 64 তাহলে এটা তো বি হচ্ছে। তারপরে 65 শাহজাহান কাকে নিচের কাকে শাহ বুলন্দ ইকবাল উপাধি দিয়েছিলেন, তাহলে এটা হবে 65 দারাশিকো। 66 ঐতিহাসিক স্থান চিহ্নিত করুন যেখানে ইবাদতখানা বীরবলের বাড়ি তানসেন বারাদারি অবস্থিত, এটা ফতেপুর সিকরি ইবাদতখানা, যেটা 1575 সালে আকবর প্রতিষ্ঠা করেন। 67 শিবাজী অষ্টপ্রধানের মধ্যে কাকে কোনো সামরিক দায়িত্ব পালন করতে হয়নি, এটা হলো ন্যায়াধীশ যিনি ছিলেন প্রধান বিচারপতি। তারপর আরেকটা আছে দণ্ডাধ্যক্ষ, আরেকটা পোস্ট পণ্ডিতরাও বা দণ্ডাধ্যক্ষ, এই দুটো পোস্ট যারা কোনো সেনাবাহিনী বা সামরিক কাজে তাদের কোনো যোগদান থাকতো না, আর বাকিদের যোগদান দিতে হতো। এই শিবাজী অষ্টপ্রধান খুবই গুরুত্বপূর্ণ, অমাত্য ওয়াকিনিবেশ যেমন মন্ত্রী, সুমন্ত হলো বিদেশ মন্ত্রী, যেটাকে বলা হয় পররাষ্ট্রমন্ত্রী, অমাত্য। তাহলে এই শিবাজী অষ্টপ্রধানগুলো একটু গুরুত্বপূর্ণ। 67 68 মুর্শিদ কুলি খানকে কোন মুঘল বাংলার সুবেদার নিযুক্ত হয়েছে, এটা ফারুক শিয়ার 1717 সালে ফারুক শিয়ার সুবেদার নিযুক্ত করে। আর যেটা ঔরঙ্গজেব তাকে এই বাংলার দিওয়ান নিযুক্ত করেন, তাহলে 68 ফারুক শিয়ার। পরের প্রশ্ন 69 দ্য পার্মানেন্ট সেটেলমেন্ট অফ বেঙ্গল গ্রন্থ রচয়িতাকে, এটা সিরাজুল ইসলাম। 70 পোর্টফোলিও সিস্টেম কোন আইনের অধীনে চালু করা হয়েছিল, এটা ভারতীয় কাউন্সিল আইন 1861। পোর্টফোলিও সিস্টেম যেটা মানে আলাদা আলাদা ডিপার্টমেন্ট থাকবে, সমস্ত ডিপার্টমেন্ট আলাদা, খাদ্য ডিপার্টমেন্ট আলাদা, যেমন বিদ্যুৎ ডিপার্টমেন্ট, এরকম সমস্ত আলাদা আলাদা, মানে একটা পোর্ট থাকবে, পাওয়ার থাকবে একটা, তাহলে এটা ভারতীয় কাউন্সিল আইন 1861। 70 তারপরে 71 নিচের কে একজন অ্যাংলিস্ট নন মানে ওরিয়েন্টালিস্ট, তাহলে এটা হবে উইলসন। 71 তাহলে উইলসন যিনি ওরিয়েন্টালিস্ট, উনি মানে প্রাচ্যবাদী, মানে যারা হলো আমাদের দেশীয় ভাষার পক্ষপাতী ছিল, মানে আমাদের দেশীয় ভাষার পক্ষে। আর অ্যাংলিস্ট হলো যারা হলো ইংরেজি ভাষার পক্ষে ছিলেন, তাহলে বাকি হলো অ্যাংলিস্ট। 71 72 স্যার সৈয়দ আহমেদ খান কবে সায়েন্টিফিক সোসাইটি প্রতিষ্ঠা করেন, এটা 1864 সালে। আর আলিগড় বিশ্ববিদ্যালয় যেটা 1920 সালে প্রতিষ্ঠা হয়, কিন্তু স্যার সৈয়দ আহমেদ খান প্রথমে 1875 মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন, সেটাই পরবর্তীকালে 1920 সালে যেটা আলিগড় বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। যাই পরেরটা 73 এটা দারুল উলুম কে প্রতিষ্ঠা করেন, এটা মির্জা গোলাম আহমেদ মনে হচ্ছে, যাই হোক এটা ডাউট আছে, কিন্তু মনে হচ্ছে মির্জা গোলাম আহমেদ, মেবি এটা দেওবন্দ মুভমেন্টের সাথে জড়িত আছে, কিন্তু এটা আমি ভুল করেছি, যাই হোক 73 হতে পারে। 75 74 ক্রিমিনাল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট কে প্রতিষ্ঠা করেন, এটা 74 লর্ড কার্জন সিআইডি ডিপার্টমেন্ট প্রতিষ্ঠা করে। এই ডেটটা পাওয়া যায় 1903, জানি না আদৌ সঠিক নাকি, কোনো বইতে সেরকম পাওয়া যায়নি, কিন্তু একটা জায়গায় আমি পেয়েছিলাম 1903 সিআইডি প্রতিষ্ঠা হচ্ছে লর্ড কার্জন। 74 75 ক্রিস মিশনের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিল, যে লর্ড লিনলিথগো 1936 থেকে 43, ক্রিস মিশন যেটা 1942 সালে আসে, তাহলে 75 নিম্নের কে ওয়াহাবি আন্দোলনের নেতা ছিলেন না, তাহলে এটা হলো হাজি শরীয়তুল উল্লাহ, আমরা আগের একটা প্রশ্নই দেখেছিলাম, আবার সেম ঘুরিয়ে দিয়েছে। 76 আর নেক্সট হলো 77 রাওতারি বন্দোবস্ত চালু হয়েছিল, যেটা মাদ্রাজ ও বোম্বে রাওতারি বন্দোবস্ত, যেটা 1820 সালে চালু হয়। আলেকজান্ডার রিড ও টমাস মুনরো, আর একটা মলওয়ারি যেটা 1822 সালে হল্ট ম্যাকেঞ্জি প্রবর্তন করেন। তাহলে 77 78 কোন ভাইসরয়কে আন্দামানে একজন আসামি ছুরিঘাতে হত্যা করেছিলেন, তাহলে এটা হবে মেয়োকে। 78 মেয়োকে, যেটা একজন আফগান আততায়ী যার নাম হলো শের আলী, যিনি 1872 সালে এই মেয়োকে হত্যা করেন আন্দামানে।
তারপরে হলো 79 মুসলিম অফ ব্রিটিশ ইন্ডিয়া বইটি কে লিখেছিলেন? এটা পিটার হার্ডি, মুসলিম অফ ব্রিটিশ ইন্ডিয়া। হ্যাঁ, এই প্রশ্ন দেখলে বোঝা যায় যে কোশ্চেন ভালোই এসেছে কিছু কিছু প্রশ্ন। পিটার হার্ডি। আবার এখানে নেগেটিভ আছে 80টা কবে গণপরিষদ বর্তমানে ভারতীয় সংবিধান গ্রহণ করেছিল? এটা হবে 26শে নভেম্বর 1949। আর যদি বলতো কবে কার্যকর হয়েছিল তাহলে 1950-এ 26শে জানুয়ারি। তাহলে এটা হবে 80 বি। 81টা মুসলিম লীগ 1940 সালে মার্চ মাসে পাকিস্তান প্রস্তাব পাস করেছিল, লাহোর। 81 বি। কে উত্থাপন করেছিল? এগুলো আসে। 82 সন্ত্রাসের রাজত্বকালে জননিরাপত্তা কমিটির নেতৃত্ব কে দিয়েছিলেন? এটা রোবোস্পিয়ার। 82 এ। ক্যাম্পো ফর্মীয় চুক্তি কবে স্বাক্ষরিত হয়? এটা অক্টোবর 1797। 83 বি। তারপরে 84 ভিয়েনা কংগ্রেস সম্পর্কে নিচে কোন বৈশিষ্ট্য সঠিক নয়? এটা আমি ডাউট আছে কোনটা হতে পারে, জানি না, এটা বলতে পারবো না। এটা কমিশন কোনটা উত্তর নেয় 84-র কোনটা হবে, যাই এটা ডাউট। 85 নিম্নের কোন বক্তব্যটি একটি ইউটোপিয়ান সোসাইটিকে সর্বোত্তমভাবে ব্যাখ্যা করে? এটা অপশন অনুযায়ী এটা এরটা সঠিক মনে হচ্ছে, কিন্তু সি এরটাই একদম সঠিক হতে পারে, কারণ এটা কমিশন কোনটা নেয়, এটা সি হতে 85টা সি হওয়ার বেশি সম্ভাবনা। 85 সি। 86টা নিম্নলিখিত মধ্যে কে জার্মানি একীকরণের প্রধান স্থপতি ছিলেন? এটা অটোমান বিসমার্ক। 86 এ। তাহলে 87 নিম্নলিখিত কোন উদ্বোধনের মধ্যে দিয়ে শিল্পগুলোর সূচনা হয়? এটা রেলপথ। 87 এ। 88 হিস্ট্রি অফ দ্য রাশিয়ান রেভলিউশন বইটি কে লিখেছিলেন? লিও টটেক্সি। 88 ডি। হরপ্পা সভ্যতা কোন যুগের অন্তর্গত? এটা ব্রোঞ্জ যুগ, বা আবার আছে তাম্রপ্রস্তর যুগ। 89 সি। 90টা কোন সালে মগধে নন্দ রাজবংশ প্রতিষ্ঠিত হয়েছে? এটা 364। আর 324, 300 এগুলো তো মৌর্য বংশের সময়কাল। যাই হোক, তাহলে 90টা এ। তাহলে এবার শেষে আসি, কাট অফ কত যেতে পারে? তাহলে যা প্রশ্ন বোঝা যাচ্ছে, যদি নেগেটিভ না থাকতো, যদি না থাকতো তাহলে সবাই কতগুলো করতো? 90টার মতো করে দিয়ে আসতো। এবার যদি 90টা করে, এবার সবাই কারো 70টার মতো কনফার্ম যে সঠিক হবে। এবার 20টা আন্দাজ মারতো, 20টা আন্দাজে করতো, ওখানে অনেকের 80 চলে যেত। তাহলে এখানে নেগেটিভ আছে, এটাই ওর প্রশ্ন, এখানে নেগেটিভ আছে। তাহলে যেহেতু নেগেটিভ আছে তাহলে মার্কস কমবে। তাহলে যদি এখানে নেগেটিভ না থাকতো তাহলে এই প্রশ্নটা কাট অফ যেত 78 থেকে 80 বা 82 এরকম কাট অফ থাকতো। 78 থেকে 82-র মতো যদি এটা নেগেটিভ। এবার আসি, এবার আমাদের কাট অফ কত যেতে পারে? কম্পিটিশন কম, কম্পিটিশন অনেক বেশি, কারণ সিট অনেক কম। এবার যদি এটা 80% নাম্বার করা যায়, কারণ এখানে নেগেটিভ আছে, 80% যদি হয় তাহলে কত নম্বর আসবে না? তাহলে 9-8-72। তাহলে কাট অফ 80%-এর মতো। এবার যারা 80% উপরে পেয়েছে, এবার নেগেটিভ মিলে খুব সহজ না, অনেকে বলছে যে অনেক নাম্বার। এখানে নেগেটিভ আছে, এখনও কমিশন কোন উত্তর নেবে, এটা নেগেটিভ আছে, তাহলে এখানে অনেকের ভুল হবে। তাহলে ভুল হলে তাহলে এখানে কাট অফটা তাও ধরে রাখা যায় 80%, মানে যারা সেফ জোনে আছো 70+। 11-12 যারা 70+ আছো, যারা সেফ জোন, আরও সেফ জোন যারা আছো বলা যায় 72+। আমার মনে হয়, কারণ 80% নাম্বার নেগেটিভ সহ এটা খুবই সহজ না। আবার পরীক্ষার সময় অনেকেই জানা প্রশ্ন ভুল হয়, এটা সবাই কম বেশি করেছে। এবার যাই হোক, এবার কাট অফটা 72 থেকে 75 এরকমের মতো কাট অফ আসতে পারে। আর সিট, এবার সিট প্রচণ্ড ভ্যাকেন্সি আছে, এবার ভ্যাকেন্সি আরও বাড়তে পারে, যেটা এর দ্বিগুণের পরিমাণ ভ্যাকেন্সি হতে পারে, যেটা শোনা যাচ্ছে বিভিন্ন। এবার ভ্যাকেন্সি কত নেয় এটা এখনই জানা যাবে, অফিসিয়াল অ্যান্সার কি যখন আসবে, তারপর ওরা ইন্টারভিউ সমস্ত জানাবে, তখন জানা যাবে। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলের সাথে যুক্ত থাকো, কারণ এটা ইতিহাসের চ্যানেল, ইতিহাসের সমস্ত রকম আপডেট থাকবে। আমি দীর্ঘদিন ইতিহাসে WBCS বা বিভিন্ন কোচিং ইনস্টিটিউটের সাথে যুক্ত আছে, পড়াই ইতিহাস, তাই আমি ইতিহাসে ভিডিও আমি রেগুলার আপডেট দিয়ে যাব, কোনো সমস্যা নেই, মানে যতটা পারবো। সকলে ভিডিওটার জন্য ধন্যবাদ দেখার জন্য। অবশ্যই ভালো লাগলে একটা লাইক, বা অবশ্যই তোমাদের নাম্বার কত হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টে তোমাদের মতামত দাও, তোমাদের নাম্বার কত পাচ্ছ, আর কত কাট অফ যেতে পারে তোমাদের কি মনে হয়, তোমরা অবশ্যই তোমাদের মতামত দাও। আর যদি কোনো প্রশ্ন ডাউট মনে হয় অবশ্যই সেটা বলো তোমরা, আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে।